জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। বেকারি বেচারি না ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসের সকলকে স্বাগতম। আজকে অনলাইন ক্লাসের শুরুতেই শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্র 2021 সালের পরীক্ষার্থীরা, তোমাদের এই অধ্যায়টি আছে। এখান থেকে এই অধ্যায়ের নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। অংশীদারি ব্যবসায়ের হিসাব অধ্যায় থেকে অবশ্য প্রশ্ন থাকবে। এখানে কমপক্ষে 2টি অঙ্ক থাকবে সৃজনশীল। তো এই অধ্যায়ের শিখন ফল, যে সকল বিষয় শিখতে হবে বা জানতে হবে, এই অধ্যায় শেষে আমরা যে সকল বিষয় শিখব বা জানবো: ব্যবসায়ের ধরন কি কি, অংশীদারি কি, অংশীদারি গঠন কিভাবে হয়, চুক্তিপত্র কি, চুক্তিপত্র অলিখিত বিষয়বস্তু কি কি, লাভ লোকসান আবন্টন হিসাব কি, মূলধন হিসাব কি, চলতি হিসাব কি, সমন্বিত মূলধন হিসাব কি, উত্তোলনের সুদ নির্ণয়ের বিধানসমূহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যবসায়ের ধরন: এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী। অংশীদারি ব্যবসায়ের 2 থেকে 20 জন ব্যক্তির ব্যবসায়িক চুক্তি, অর্থাৎ 2-এর অধিক, যাদের মধ্যে চুক্তির মাধ্যমে তাদের বৈধ পন্থায় মুনাফার উদ্দেশ্যে যে ব্যবসা পরিচালনা করবে তাকে অংশীদারি ব্যবসা বলবে। তো অংশীদারি ব্যবসায়ের যে গঠন, 2-এর অধিক ব্যক্তির সম্মিলিত রূপ অংশীদারি ব্যবসায়ের চুক্তি সম্পাদন করা, অংশীদারগণের মধ্যে লিখিত, মৌখিক অথবা উভয় ভাবে তাদের মধ্যে চুক্তি সম্পাদিত হবে। চুক্তি নিবন্ধিত, চুক্তি নিবন্ধন হতে হবে। ট্রেড লাইসেন্স জোগাড় করা, অংশীদারি ব্যবসা পরিচালনা করার জন্য ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। কার্য আরম্ভ, অংশীদারি ব্যবসা কার্য আরম্ভ করার ক্ষেত্রে তাদের যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। চুক্তিপত্র: 2 বা ততোধিক ব্যক্তি ব্যবসায়িক বোঝাপড়া, তাই হচ্ছে মূলত চুক্তি। চুক্তির বিধানসমূহ: লিখিত বিষয়বস্তু, অলিখিত বিষয়বস্তু। অলিখিত বিষয়বস্তুর মধ্যে মূলধনের সুদ নাই, উত্তোলনের সুদ নাই, ঋণের সুদ 6%, লাভ লোকসান সমান হারে বণ্টিত হবে, বেতন ভাতা কমিশন পাবে না। এগুলো হচ্ছে অলিখিত বিষয়বস্তু চুক্তির বিধানে। অংশীদারি কারবারের বইসমূহ: অংশীদারি ব্যবসায়ের বা কারবারের সমূহের যে সকল বইগুলো প্রয়োজন হয় সেটি: 1 ক্রয় হিসাব, 2 লাভ লোকসান হিসাব, 3 লাভ লোকসান আবন্টন হিসাব, 4 উদ্বৃত্তপত্র। আলোচ্য বিষয়সমূহ: লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদার সম্পর্কিত হিসাব।
অংশীদার সম্পর্কিত হিসাব সময়ের মধ্যে মূলধন, উত্তোলন, ঋণ, সমন্বিত মূলধন, অর্থাৎ অংশীদার সম্পর্কিত যে সকল হিসাব থাকবে তার মধ্যে মূলধন হিসাব চাইবে, উত্তোলন হিসাব চাইবে, ঋণ হিসাব এবং সম্মিলিত মূলধন হিসাব চাইবে। মূলধন হিসাবের মধ্যে অর্থাৎ মূলধন স্থায়ী মূলধন পদ্ধতি বা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এক্ষেত্রে স্থায়ী মূলধন হবে সবসময় কি স্থায়ী, শুরুতেও যেমন থাকবে বছর শেষেও একই থাকবে হিসাবের। আর পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অর্থাৎ মালিক কর্তৃক যে মূলধন নিয়ে আসবে সাথে বেতন, মুনাফার অংশ, অন্যান্য বিষয়গুলো পরিবর্তনশীল মূলধনের সাথে যুক্ত হয়ে বছর শেষে মূলধনের পরিবর্তন আসবে। স্থায়ী মূলধনে মূলধন হিসাব, চলতি হিসাব। তাহলে স্থায়ী মূলধন পদ্ধতিতে থাকবে মূলধন হিসাব আর চলতি হিসাব। পরিবর্তনশীল লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে আসবে মূলধনের সুদ, উত্তোলনের সুদ, ঋণের সুদ, কমিশন, অসমন্বিত আয় বা ব্যয় সমূহ লাভ লোকসান আবন্টনের মধ্যে আসবে। লাভ লোকসান আবন্টন মূলত অংশীদারদের লাভের অংশ বা ক্ষতির অংশ বন্টনের একটি বিষয়। এখানে মূলধনের সুদ যেটি বলা থাকবে মাসের 1 তারিখে, মাসের 15 তারিখে, মাসের 30 তারিখে বলা না থাকলে কমিশন ধার্যের আগে, কমিশন ধার্যের পরে, এই সকল বিষয় অর্থাৎ আয়, ক্রেডিট, ব্যয়, ডেবিট, এই সকল বিষয় থাকবে। এর মধ্যে মূলধনের সুদ যদি মাসের 1 তারিখে হয় তাহলে সংক্ষিপ্ত একটি সূত্র A গুণ R ডিভাইডেড 100 গুণ 13 ডিভাইডেড 12 অর্থাৎ 13/2। মাসের 15 তারিখে অর্থাৎ এখানে মাসের শুরুতে হলে উত্তোলনের বা সুদের ক্ষেত্রে 13/2 দিয়ে করতে হবে। তারপরে মাসের 15 তারিখে হলে অর্থাৎ প্রতি মাসের মাঝামাঝি সময় হলে 6 মাসের হবে উত্তোলনের সুদ ধার্য করতে হবে, যেটি 12/2। তারপরে মাসের 30 তারিখে হলে অর্থাৎ মাস শেষে হলে 11/2 অর্থাৎ 5.5 মাসের উত্তোলনের সুদ ধার্য করতে হবে। আর ঋণের সুদের ক্ষেত্রে যে হারে দেয়া থাকবে, বলা থাকবে, সে হারে ঋণের সুদ হবে। তবে বলা যদি না থাকে তাহলে ঋণের সুদের ক্ষেত্রে 6% হারে যে ব্যক্তি বা যে অংশীদার ঋণ নিয়ে আসবে ব্যবসায়ে সে 6% হারে সুদ পাবে। কমিশন ধার্যের আগে অর্থাৎ যে পার্সেন্টেজ থাকবে 10% হলে 10%, 20% হলে 20%, সরাসরি পার্সেন্টেজ কেটে দিয়ে সেটা দিলে হবে। যদি কমিশন ধার্যের পরে হয় সেক্ষেত্রে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেই পার্সেন্টেজ উপরে হবে এবং নিচে 100 সাথে সেই পার্সেন্টেজ যোগ করে দিয়ে কমিশন নির্ণয় করতে হবে। আর আয়, ক্রেডিট ও ব্যয়, ডেবিট দিকে অসমন্বিত আয় ব্যয় হিসাবগুলো লাভ লোকসান আবন্টন হিসেবে বসাতে হবে। অংশীদারি সম্পর্কিত হিসাব মূলধন, উত্তোলন, ঋণ, সমন্বিত মূলধন, স্থায়ী মূলধন, পরিবর্তনশীল, নগদ ও পণ্য উত্তোলন, ঋণ ও ঋণের সুদ, অংশীদারি সম্পর্কিত যে বিষয়গুলো এগুলো থাকবে। সাথে মূলধন হিসাব, চলতি হিসাব, মূলধনের সাথে জড়িত অন্য বিষয়সমূহ পরিবর্তনশীল মূলধন পদ্ধতির মধ্যে আসবে। শুধু মূলধন হিসাবে শুধু মূলধন আসবে, আর চলতি হিসাবের মধ্যে মূলধনের সাথে জড়িত অন্য বিষয়সমূহ আসবে। আর পরিবর্তনশীল মূলধন পদ্ধতির মধ্যে মূলধন ও মূলধনের সাথে জড়িত
অন্য বিষয়সমূহ পরিবর্তনশীল মূলধনের সাথে আসবে। যেমন শুরুতে মালিক কর্তৃক অর্থাৎ অংশীদারগণ, ক অংশীদার 1 লাখ টাকা এবং খ অংশীদার 80,000 টাকা মূলধন নিয়ে এসেছিল। মূলধনের উপর যে সুদ হবে 10%, অর্থাৎ এই সুদের টাকা তার মূলধনের সাথে যোগ হবে। তারপরে কোনো অংশীদার যদি বেতন পায় তা হলো তার পরিবর্তনশীল মূলধন এর মধ্যে বেতনের বিষয়টি যোগ হবে। এভাবে বছর শেষে মূলধনের পরিবর্তনটি আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল্যায়নে আসব। যে সকল বিষয় এতক্ষণ ক্লাস নিয়েছি তার মধ্যে দেখো ব্যবসায়ের ধরন কি সেটি আমরা শিখছি বা বুঝতে পারি। অংশীদারি কি, অংশীদারি গঠন কিভাবে হয়, চুক্তিপত্র কি, চুক্তিপত্র অলিখিত বিষয়বস্তু সমূহ কি কি, লাভ লোকসান আবন্টন হিসাব সমূহ কি কি, এ সকল বিষয়। মূলধন হিসাব কি, চলতি হিসাব কি, সমন্বিত মূলধন হিসাব কি, উত্তোলনের সুদ নির্ণয় নিয়ম বিধান। এক্ষেত্রে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে বা অঙ্ক করার ক্ষেত্রে চুক্তিটাই প্রধান, অর্থাৎ চুক্তিতে কি উল্লেখ থাকবে সেই বিষয়গুলো নিয়েই অঙ্ক করার ক্ষেত্রে মনে রাখতে হবে। অর্থাৎ এখানে ছাত্রছাত্রীদের জন্য যে বিষয়গুলো সমস্যা হয়ে থাকে সেটি হচ্ছে যে ছাত্রছাত্রীরা এই বিষয়গুলো মনে রাখতে পারে না, যার কারণে দেখা যাচ্ছে ভুল করে বসে। সেক্ষেত্রে বেতন, উত্তোলনের সুদ নির্ণয়টি, ঋণের সুদ নির্ণয়, হ্যাঁ, এই সকল বিষয়গুলো অবশ্যই বা মনে রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। অর্থাৎ একই সাথে সকল বিষয় মাথার ভিতরে নিয়েই অঙ্ক শুরু করতে হবে। এখান থেকে এই অধ্যায়ে অঙ্কগুলো মজার, যদি ভালোভাবে বোঝা যায়। এই জন্যে তোমরা অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই অধ্যায়ে আগে পড়ে নিতে হবে অংশীদারদের বিষয়গুলো, চুক্তিপত্র, বিষয়বস্তুগুলো, বিবেচ্য বিষয়গুলো, এগুলো পড়ে নিয়ে অঙ্ক যখন করা হবে তখন অঙ্ক করার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। তো আশা করি তোমরা বাসায় থাকবে। করোনার সময় সব সময় স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজন অনুযায়ী বাইরে যাবে। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করব। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।